বহুল প্রতীক্ষার পরে দিলজিৎ দোসানা অভিনীত মে ওয়াপাস আউঙ্গা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই একটা বৃদ্ধকে দেখানো হয়। ওনার নাম ইজাহার। সকালবেলা ঘুম থেকে উঠেই টিভিটা অন করেন তিনি। খবরের চ্যানেলগুলো এটা ওটা করে দেখছিলেন, কিন্তু ভালো কোনো খবরই দেখতে পাচ্ছিলেন না ইজাহার। ঠিক তখন একটা নিউজ চ্যানেল আবার গ্রামের ফসল দেখানো হয়, সেখানে আগুন জ্বলছিল। এটা দেখে কেন জানি উতলা হয়ে গিয়েছিলেন উনি। তার পরপরই ওনার ড্রাইভারকে ডেকে পাঠান আর ওনাকে একটা জায়গায় নিয়ে যেতে বলেন। ড্রাইভারটা যখন সেই জায়গাটার নাম দেখে তখন তার হুঁশি যেন উড়ে গিয়েছিল, কারণ এই জায়গাটা ভারতের মধ্যে না, পাকিস্তানের মধ্যে, সারগোদা শহরের। এই কথাটা শুনে খানিকটা থতবত খেয়ে গিয়েছিল ড্রাইভার, আর ইজারের ছেলেকে কল লাগায়। এটা দেখে উনি জিজ্ঞেস করে, তুমি কাকে ফোন দিচ্ছ? ড্রাইভারটা তখন বলে, আমার মালিককে। এই ব্যাপারটাতে খানিকটা রাগান্বিত হয়ে ইজাহার ওকে জানায়, তোমার মালিক আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। তখন আর অন্য কোনো উপায় না থাকায় ড্রাইভারকে যেতেই হয়। ড্রাইভারটা বুঝতে পারছিল না যে আচমকাই দাদাজির কি হয়ে গেল যে তিনি পাকিস্তানে যেতে চাইছেন। ড্রাইভার যেতে যেতে রাস্তাতে বারবারে অনেক বোঝানোর চেষ্টা করছিলেন ওনাকে, কিন্তু কোনো মতেই ওনাকে বোঝাতে সক্ষম হয় না। ওনার চোখে খালি ওই একটা জায়গায় যেন ভেসে উঠছিল পাকিস্তানের সারগোদা। দেখতে দেখতেই ওদের গাড়িটা চলে আসে ভারত পাকিস্তান বর্ডারের কাছাকাছি। সেখানে ওদেরকে বর্ডার গার্ডরা আটকে ফেলে। সেখানে থাকা অফিসারকে ইজহার তখন বলে, আমি সারগোদাতে যাব। তখন ওনাকে সেই অফিসারটা বোঝায়, সারগোদা তো পাকিস্তানের মধ্যে, সেখানে যেতে হলে অনেক ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে। এই কথাটা শুনে আবার খানিকটা চমকে যায় ইজাহার, আর জিজ্ঞেস করে, আমরা আলাদা হলাম কবে? আর মধ্য দিয়ে তার কাটার বেড়াই বা কে দিল? দুই দিককার মানুষকে আলাদা করার এত বড় সাহস কে করেছে? তখন সেই অফিসারটা ইজারকে বলে বুঝাতে থাকে, এই ভাগ বাটোয়ারাটা এখন হয়নি, আরো 70 বছর আগেই হয়েছিল। এই কথাটা শোনার পরে অনেক বাজে অবস্থা হয়ে যায় ইজাহারের। হঠাৎ করেই তার শরীরটা খুব খারাপ হয়ে যায়, আর সেখানেই বেহুশ হয়ে যান তিনি। এরপর যখন ইজাহারের হুঁশটা ফিরে আসে তখন সে নিজেকে একটা মিলিটারি ফ্যাসিলিটিতে আবিষ্কার করে। ওর চোখের সামনে একটা সুন্দরী মেয়ে বসেছিল, আর তাকে বারবারই ডাকছিল মেয়েটা। এটাতে বোঝা যায় যে এটা আসলে ইজাহারের স্বপ্ন। যে মেয়েটাকে ইজাহার দেখছিল এটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা হচ্ছে ইজাহারের আগের হয়তো কোনো প্রেমিকা। এই ব্যাপারটাতে আবারও তার শরীরটা খারাপ হয়ে যায়। এরপর ওকে আরও ভালো হাসপাতালে ট্রান্সফার করা হয়। ওর পুরো পরিবারই তখন চিন্তায় পড়ে গিয়েছিল। ওনার ছেলে, ছেলের বউ, নাতিপুতি সবাই চলে এসেছিল হাসপাতালে ওনাকে দেখার জন্য। এরপর কাহিনীটা শিফট হয়। লন্ডন শহরে নীর নামের একটা ছেলেকে দেখা যায়। ওকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো একটা গভীর চিন্তায় মগ্ন। নীর এখন পর্যন্ত অনেকগুলো চাকরি করেছে, কিন্তু কোনো চাকরিতেই কেন জানি ওর মন বসত না। 1 বছরের মধ্যে সে 3টে চাকরি ছেড়ে দিয়েছে। আসলে ওর স্বপ্ন ছিল সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে। এই সময়টাতে সে অবশ্য কমেডিয়ান হওয়ার জন্য চেষ্টাও করছিল। একটা শো সে করতেছিল এই সময়েই, কিন্তু সেখানে থাকা অডিয়েন্স ওর জোকসের ওপরে হাসা বাদ দিয়ে আজব চোখে ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই ওর ফোনে ওর বাবার কল আসে, কিন্তু এই শোটা চলমান থাকাতে সেই ফোনটা ধরতে পারে না নীর। এর পরপরই জানা যায় নীরের পার্সোনাল লাইফটা খুব একটা ভালো চলছিল না। ওর গার্লফ্রেন্ডের সাথে ওর সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই রিলেশনটা নিয়ে সে একদমই খুশি ছিল না। দুজনের চিন্তাভাবনা ছিল একদমই দুই রকম। মেয়েটা বিয়ে করে স্যাটেল হওয়া নিয়ে ভাবত, তবে নীর আগে স্যাটেল হবে তারপরে বিয়েটা করবে। এই ব্যাপার স্যাপার নিয়ে ওদের দুজনের মধ্যে খানিকটা ঝগড়া বিবাদও শুরু হয়। তখন ওর বাবার ফোন আসে আবারও। এবার অবশ্য ফোনটা রিসিভ করে সে। ওর বাবার কথার মধ্যে চিন্তার ভাঁজ শুনতে পায় নীর। তিনি বলতে থাকেন, তোর দাদার শরীরটা খুব একটা ভালো নয়, হয়তোবা তিনি আর বেশি দিন বাঁচবেন না। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুই দেশে ফিরে আয়। এই কথাটা শুনে একদম নীরের যেন পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে যায়। তবে এত কিছু শোনার পরে ওর প্রেমিকা ওকে বিয়ের জন্য চাপ দিয়েই যাচ্ছিল। এই ব্যাপারগুলোতে ওদের মধ্যে ঝামেলা আরও বেড়ে যায়, আর এক পর্যায়ে ওরা দুজনে আলাদাও হয়ে যায়। সেখান থেকে নীর সরাসরি চলে আসে ওর দেশের বাড়িতে। এসেই দেখতে পায় সেখানে সবাই চিন্তায় মগ্ন। সবাই তখন ওকে বলতে থাকে, তোর দাদার শরীরটা অনেক বেশি খারাপ, তবে ওনার ইচ্ছাশক্তি মনে হচ্ছে ওনাকে জীবিত রেখেছে। তারপরে নীর আস্তে আস্তে যায় ওর দাদার কাছে। সে বুঝতে পারে ওর দাদা মনে হয় ওকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু ওনার মুখ দিয়ে ঠিকঠাকভাবে কথাও বেরোচ্ছিল না। ওনার চোখ দেখে মনে হচ্ছিল ওনার শেষ একটা ইচ্ছা আছে,
আর সেটা পূরণ করেই তারপর তিনি মারা যেতে চান। ওনার গলাতে কোনো একটা শব্দ আটকে আছে, যেটা সে বারবার সবার সাথে শেয়ার করতে চাচ্ছে কিন্তু পারছে না। নীর এই ব্যাপারটা বুঝতে পারে আর ওর দাদার সাথে সময় কাটাতে শুরু করে। ওনার ভাঙাচোরা কথাগুলো বোঝার চেষ্টা করতে থাকে। ওর দাদা সব আবোল তাবোল কথাবার্তাই বলছিল, কিন্তু নীর বুঝতে পারছিল না যে তার দাদা পুরনো দিনের কথাগুলো কেন মনে করছে। নীরের মধ্যে তার দাদা তার নিজের ছোটবেলাটা দেখতে পাচ্ছিলেন। দাদাজির সঙ্গে সময় কাটাতে কাটাতে হঠাৎ করে নীরের গার্লফ্রেন্ডের ফোন আসে। তখন দাদাজির সঙ্গে কথাও বলিয়ে দেয় নিজের গার্লফ্রেন্ডের। নীরের গার্লফ্রেন্ড মনে করেছিল নীর হয়তোবা তাকে মিথ্যে কথা বলেছে, সে যে কোনো নাটক করছে না এটা তার গার্লফ্রেন্ডকে বোঝানোর জন্য দাদার সঙ্গে কথাও বলিয়ে দেয়। নীরের গার্লফ্রেন্ডকে দেখেই দাদাজির মধ্যে কেমন যেন একটা হয়ে যায়। তার কথা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। অনেক কষ্ট করে সে নীরকে বলতে থাকে, তুই বিয়ে করিস না। এই কথাটা শুনে খানিকটা হতবাক হয়ে যায় নীর, আর ভাবতে থাকে দাদাজি এমন কথা কেন তাকে বলল। কিন্তু ধীরে ধীরে দাদাজির কথাগুলো একটা কাহিনীর রূপ নিতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভারত এবং পাকিস্তানের ভাগ হওয়ার আগে দাদাজি সারগোদাতেই থাকত। ওই সময়টায় এজাহার একটা কলেজে পড়াশোনা করত। ক্রিকেট খেলতে তার খুবই ভালো লাগতো, কিন্তু ওর জীবনের সবচাইতে ভালো জিনিস ছিল জিয়া নামের একটা মেয়ে। দূর থেকে ওকে দেখেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত এজাহার। তবে নিজের মনের কথা কখনো জিয়ার সামনে গিয়ে বলার সাহস হয়নি এজাহারের। এভাবেই ওদের কাহিনীটা আগাতে থাকে। হঠাৎ করে ওরা জানতে পারে এই পুরো দেশটাকে দুই ভাগে বিভক্ত করা হবে। এই কথাটা শুনে ওরা দুজনেই তো খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ জিয়া ছিল মুসলমান আর এজাহার ছিল শিখ। ওরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যদি ওদের দেশটা ভাগ হয়ে যায় তাহলে ওরা দুজন দুই দিকে পড়ে যেতে পারে, কিন্তু ওরা দুজনে তো একসঙ্গে সময় কাটাতে চায়। এজন্য একদিন হঠাৎ করে জিয়া এজাহারের এক বন্ধুর কাছে গিয়ে বলে তার বালিটা নাকি গুম হয়ে গেছে। তখন সেই বন্ধুটা আবার এজাহারকে গিয়ে সবকিছু খুলে বলে। এটা শুনে এজাহার বুঝতে পারে এটার কোনো বাহানা তার সাথে দেখা করার জন্য। এজন্য সাথে সাথেই সে চলে আসে জিয়ার কাছে। এরপর ওরা দুজনের যখন সামনাসামনি হয় তখন দুজনের মনের কথাই দুজন বুঝতে পারে। এজাহার এখন জানতে পেরেছে যে জিয়াও তাকে মনে মনে ভালোবাসে। জিয়া এতক্ষণে নিজের মনের কথাটা খুলে বলে এজাহারকে, সাথে এটাও জানায় এত তাড়াতাড়ি আমি হাঁ করতাম না, কিন্তু হালাত এখন এতটাই খারাপ হয়ে গেছে এর জন্য আমাকে তাড়াতাড়ি হাঁ করতে হলো। আসলে জিয়া ইজাহারকে তার প্রেমে আরও পাগল করতে চাইছিল। এই কথাটা শুনে ইজাহারের খুশি যেন আর ধরেই না, কিন্তু এই খুশির পেছনে ওদের দুজনের মনেই একটা অজানা ভয় লুকায়িত ছিল। ওরা ভাবতে থাকে যদি আসলেই ভাগবাটোয়ারা হয়ে যায় তাহলে ওদের দুজনের কি হবে। তখন ইজাহার ওকে সান্ত্বনা দেওয়ার বলে কিছুই হবে না, এমন আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। আমাদের শহরের মানুষজন তো খুবই ভালো, তো এগুলো নিয়ে তুমি একদমই টেনশন করো না। এখানে ওরা দুজনে এক জায়গাতে ঠিকই বসেছিল, কিন্তু দুজনের মনের মধ্যেই সামনের তুফানের পূর্বাভাস ঘুরপাক করছিল। রাওয়ালপিন্ডি সহ অনেক এলাকাতেই দাঙ্গা ফ্যাসাদ লেগে গিয়েছিল ওই সময়টায়, আর এই ঝগড়া ফ্যাসাদে অনেক মানুষজন মারাও যাচ্ছিল। অনেকগুলো পরিবারই নিজেদের ঘর বাড়ি ছেড়ে ভারতের দিকে পালাতে শুরু করেছিল। এই ব্যাপারগুলোই জিয়ার মনের মধ্যে শুধু আসতেছিল, আর তারা হয়তোবা একসাথে থাকতে পারবে না এটা নিয়ে সে অনেক চিন্তায় পড়েছিল। এসব চিন্তা যদিও মাথায় ছিল, তারপরে ওরা দুজনে প্রেমের সাগরে ডুব দিতে থাকে। লুকিয়ে লুকিয়ে ওরা দুজনে দেখা করত, ঘন্টার পরে ঘন্টা একসাথে বসে ভালোবাসার কথাবার্তা বলতো। যদিও ওদের দুজনের মধ্যে ভালোবাসায় ভরে যাচ্ছিল, কিন্তু ওদের শহরের সবাই একে অপরকে ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। এরকম করতে করতে হঠাৎ একদিন জিয়া অনেক ভয়ে ভয়ে দেখা করতে আসে এজাহারের সাথে, আর বলতে থাকে দিন দিন দাঙ্গা ফ্যাসাদ তো বেড়েই চলেছে, আমার তো এটা নিয়ে ভয় হচ্ছে যে আমাদের শহরে আবার না এটা শুরু হয়ে যায়। তখন জিয়া এজাহারের কাছে একটা প্রমিস করে, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এজাহারও তাই ওকে ওই প্রমিসটা করে যে সেও তাকে ছেড়ে যাবে না। এগুলো বলতে বলতেই এজাহার জিয়ার কাছে আসতে চায়, ওকে একটু গভীরভাবে ভালোবাসতে চায়, কিন্তু জিয়া ওকে থামিয়ে দেয়ার বলে এগুলোর জন্য এখনো আমাদের সময় হয়নি। তখন দুজন আবার দুই দিকে যেতে থাকে। এজাহার যেখানে ভুল করতে যাচ্ছিল সেটাও বুঝতে পারে এবং জিয়ার কাছ থেকে সে ক্ষমা চেয়ে নেয়, আর সাথে এটাও বলে যে দ্বিতীয়বার এমন ভুল আর আমার কখনো হবে না। ব্যাপারটা অবশ্য মেনেও নেয় জিয়ার, হালকা হাসি দিয়ে বলে আমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলেও কি তুমি এসব করবে না আমার সাথে? এই কথাটা শুনে খানিকটা সময়ের জন্য ইজাহার চুপ হয়ে যায়, তারপর দুজনেই হাসি ঠাট্টাতে মেতে ওঠে। আসলে ওদের এই হাসি ঠাট্টাটাই ছিল ওদের ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্ত। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। নীর এই সময়ে চলে এসেছিল তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তখন সে নীরকে কিছু একটা শোনাতে বলে। নীর তখন বলতে থাকে ওর দাদার অসমাপ্ত জীবনের কাহিনীটা,
দাদাজি পাকিস্তান থেকে এখানে এসেছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের ছোট ছোট গ্রামের স্মৃতিগুলো দাদার মনে জায়গা করে আছে, যেখানে দাদা তার শৈশব এবং কৈশোরটা কাটিয়েছিলেন। যদিও ওর দাদাজি এখন আর সবকিছু ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন না, কিন্তু ওই সকল গ্রামগুলোর সবকিছুই দাদার খুব ভালোভাবেই মনে আছে। এখানে থাকা লোকগুলো গল্পটা শুনে অবাক হয়ে বলে, তোমার দাদাজিকে দেখেছি অনেকবারই একা একা বসে কান্না করতে, তো এর পেছনেও হয়তোবা কোনো শক্ত কোনো রিজন রয়েছে। এই কথাটা শুনে ভাবতে থাকে নীর যে দাদাজির অসমাপ্ত কাহিনীটার শেষে তাহলে কি হয়েছিল। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় এজাহার তার সাইকেলটা নিয়ে জিয়ার সঙ্গে দেখা করতে আসে। ওর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কয়েকজন লোক থামায় এজাহারকে। ওদের 4 জনের মধ্যে যে লিডার ছিল তার নাম আফজাল। তখন আফজাল ইজাহারকে বলে, এতদিন অবস্থা এরকম ছিল না, এর জন্য তুই যখন ইচ্ছা তখন এসেছিস আর গিয়েছিস, কিন্তু এখন অবস্থাটা অন্যরকম হয়ে গেছে, এখন আর এভাবে আসা যাওয়া করা যাবে না, এই জন্য তুই এখান থেকে চলে যা, এটাই তোর জন্য ভালো হবে, নাহলে হয়তোবা তুই ঝামেলায় পড়ে যেতে পারিস। এই কথাটা শুনে খানিকটা হতবাক হয়ে যায় এজাহার, আর সেখানেই বসে পড়ার সাথে বলতে থাকে, এই জায়গাটা তো আমাদের, আমি এখান থেকে যাব না। এখন পর্যন্ত তো এটাও ডিসাইড হয়নি যে ভারতের মধ্যে কোন এলাকাগুলো থাকবে আর পাকিস্তানের মধ্যে কোন এলাকাগুলো, তো আমি এখান থেকে যাচ্ছি না। ইজাহারের এসব কথা শুনে আফজাল খানিকটা রাগান্বিত হয়ে যায় আর ওকে এখান থেকে অনেক হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। অন্য কোনো উপায় না থাকায় ইজাহার তাই চলে আসে তার বাড়িতে। সেখানে এসে ইজাহার খেয়াল করে দেখতে পায় তার বাবার মুখে চিন্তার ছাপ। ওনার মনে শুধু একটা চিন্তাই ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যে ওনারা এখানে থেকে যাবে নাকি চলে যাবে। উনি যেন একদমই বিশ্বাস করতে পারছিল না যে এতদিন যে প্রতিবেশীদের সাথে তাদের এত ভালো সম্পর্ক ছিল, এখন তারাই ওদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। পরদিন সকালবেলাতে ইজাহারের সবচাইতে ভালো বন্ধু আলতাফ চলে আসে ওর সঙ্গে দেখা করার জন্য। সে এসেই জানায়, আগামীকালকে আমার বোনের এঙ্গেজমেন্ট, তবে বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তোর পরিবারকে যেন ইনভাইট না করা হয়, এটা তোদের জন্যই ভালো। আসলে আলতাফের বাবা খুব ভালো করেই জানতো যে অবস্থা এখন খুবই নাজুক, কখন যে কি হয় সেটা বলা যায় না, কিন্তু আলতাফ বন্ধুত্বের খাতিরে এজাহারকে তার বোনের এঙ্গেজমেন্টে দাওয়াত দেয়। এরপর সেদিন সন্ধ্যাবেলাতেই এজাহাররা যখন আলতাফের বোনের এঙ্গেজমেন্টটাতে চলে আসে, তখন আবার এই ব্যাপারটা খেয়াল করে আফজাল। ব্যাপারটাতে সে খানিকটা রাগান্বিত হয়ে গিয়েছিল। তারপর আলতাফের বাবার কাছে গিয়ে ওনাকে হুমকি দেয়, বলতে থাকে, এরপর থেকে যদি এরকম মানুষদেরকে আপনি দাওয়াত দেন তাহলে আমি আপনাদেরকে গাদ্দার ভেবে নেব। কিন্তু আলতাফের বাবা ছিল অনেক শক্তপোক্ত একজন মানুষ, এর জন্য তিনি আফজালকে সেখান থেকে অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এরপর ইজহার এবং তার পরিবারকে বলে, এখান থেকে আপনাদের ঝামেলা হতে পারে, এই জন্য আপনারা বাড়িতে চলে যান, এখানে যা হয়েছে সেগুলো আমি দেখে নেব, আপনাদের একদম চিন্তা করতে হবে না। এই ব্যাপারগুলো ঘটে যাওয়ার পরে ইজহার এবং জিয়ার চিন্তা আরও বেড়ে যায়। ওরা বুঝতে পেরে যায় যে হালাতটা এখন আগের থেকে অনেক নাজুক হয়ে গেছে, হয়তোবা ওরাও ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে অনেক চিল্লাচিল্লি করতে থাকে এজাহার, কারণ একটা নার্স এসে তার হাতে থাকা ট্যাটুটা দেখে ফেলেছিল। ততক্ষণে সেখানে চলে এসেছিল নীর। তখন দাদাজি তার হাতে থাকা ট্যাটুটা ওকে দেখায়। এই ট্যাটুটা দেখানোর পরপরই কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এক রাত্রেবেলাতে চুপি চুপি এজাহার চলে আসে জিয়ার সঙ্গে তার বাড়িতে দেখা করার জন্য। জিয়াও তখন এজাহারকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। তখন এজাহার তার হাতটা দেখিয়ে বলে, দেখো তোমার নাম নিয়ে আমি ট্যাটু করে নিয়েছি। এই ব্যাপারটা দেখে তো খুব খুশি হয়ে গিয়েছিল জিয়া। এজাহারও তখন হাসি মুখে বলে, এখন আমার জীবন থেকে তোমার নামটা আর কখনোই মুছবে না, মরার সময়ও এই নামটা আমার হাতেই থেকে যাবে। কিন্তু ওদের এই খুশির সময়টা খুব বেশিক্ষণ টেকে না। জিয়ার ঘরের লোকজন ওদের দুজনকে একসাথে দেখে ফেলে, তারপরে ওদের দুজনকেই ধরে ফেলে। তখন জিয়া অনেক হিম্মত জুটিয়ে তার পরিবারকে বলতে শুরু করে, আমি এজাহারকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই, আমরা দুজন দুজনের সঙ্গে পুরো জীবনটা পার করতে চাই। আর হালাত এখন এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা দুজনে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করছি, কিন্তু আমরা খারাপ কিছু করতেছিলাম না। তবে জিয়ার পরিবার কোনোভাবেই ওদের এই ভালোবাসাটা মেনে নেয় না। এখানকার অবস্থাটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছিল। তখন এজাহার এবং জিয়া সেখান থেকে দৌড়ে পালায়। একটা শুনশান জায়গাতে চলে আসে ওরা দুজন। চাঁদের আলোর নিচে বসে জিয়ার হাতটা ধরে ইজাহার আর বলতে থাকে, এখন আমরা দুজন দুজনের জীবনের অংশ হয়ে গেছি, যত বড় তুফানই আসুক না কেন আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাব না। তবে ওরা দুজনে তো আর জানতো না যে ভাগ্য ওদের জন্য কি লিখে রেখেছিল। তারপরে ওরা এগুলোর কিছুই কেয়ার করে না। ওদের দুজনের ভালোবাসাটা গভীর থেকে গভীরতর হতে থাকে, দুজনের হৃদয় যেন এক হয়ে গেছে।
জিয়া এতদিনে বুঝে গিয়েছিল যে গোটা দুনিয়াতে যাই হয়ে যাক না কেন, এজাহার কখনো তাকে ছেড়ে যাবে না। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে জিয়া ইজাহারকে বলে, তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ইজাহারও তখন ভালোবাসার চোখে জিয়ার দিকে তাকিয়ে বলে, বিদায়। এটা বলেই সেখান থেকে চলে যায় ইজাহার। ওরা দুজনে এটা বুঝতে পারছিল না যে এটাই হয়তোবা ওদের জীবনের শেষ ভালো মোমেন্ট হতে যাচ্ছে, হয়তোবা এটাই তাদের শেষ দেখা, এরপরে ওদের আর কখনো দেখা নাও হতে পারে। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। দাদার থেকে এসব কাহিনী জানার পরে নীর তার পরিবারকে ব্যাপারগুলো জানায়, কিন্তু ওর পরিবারের কেউই দাদাজির এই কাহিনীটা বিশ্বাস করছিল না, আর নীরকেও এসব ব্যাপার স্যাপার নিয়ে চিন্তাভাবনা করতে বারণ করছিল। কিন্তু নীর তো হেরে যাওয়ার পাত্র নয়। দাদাজির শেষ ইচ্ছা অনুযায়ী কিছু পরিবারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে নীর, যারা আগে ভারতেই বসবাস করত, কিন্তু দেশ ভাগ হওয়ার কারণে তারা এখন পাকিস্তানের হয়ে গেছে। তাদের সাথে কন্ট্যাক্ট করে কিছু ছবিও নিয়ে আসে নীর। দাদাজিকে দেখালে হয়তোবা তার আগের কিছু মেমোরি ফিরে আসবে। সেই ছবিগুলো দেখাতে দেখাতে দাদাজি একটা মেয়ের ছবি দেখতে পায়। এখানেই দাদাজির চোখটা আটকে যায়। হঠাৎ করে দাদাজির শরীর আরও খারাপ হতে থাকে। তখন নীরের আর বুঝতে বাকি থাকে না এটাই হয়তোবা সেই মেয়েটা, যার চিন্তায় দাদাজি সারা জীবন ধরে করে এসেছে। কিছুক্ষণ সানবিন করার পরে নীর জানতে পারে এটা আসলে জিয়ার ছবি নয়, এটা দাদাজির নিজের বোনের ছবি। তবে সবচাইতে হয়রানির কথা এটাই ছিল যে এখন পর্যন্ত জানা যায়নি যে ওদের পরিবারের মহিলাদের সঙ্গে কি হয়েছিল। এসব কিছু জানার পরে নীরের মনে একটা প্রশ্ন জেগে ওঠে। সে ভাবতে থাকে কেউ কিভাবে নিজের বোনের এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে পারে। এটার উত্তর খুঁজতে ইজাহারের ছোট ভাইকে ডেকে আনে নীর। ওই সময়টাতে অবশ্য নীরের বাবাও সেখানে চলে আসে। নীরের বাবাকে দেখে তো খুব রাগান্বিত হয়ে গিয়েছিল ইজাহার, কারণ নিজের ছেলেকেও সে বিয়ে না করার পরামর্শ দিয়েছিল। দাদাজি মনে করত তার পরিবারের উপর একটা শ্রাপ আছে, যার কারণে ওদের পরিবারের সব মহিলাকেই একদিনে মরতে হয়েছিল। এই ব্যাপারগুলো শুনে তো হতবাক হয়ে গিয়েছিল নীর। তখন ওর বাবা ওকে বলতে থাকে, আমাদের পরিবারের যে মেয়েগুলোই বিয়ে হয়ে এসেছিল ওরা হঠাৎ করে একদিন মারা যায়। এগুলো দেখতে দেখতে এজাহার বুঝতে পেরেছিল যে তার পরিবারের সাথে কোনো না কোনো শ্রাপ আছে, এর জন্যই তার পরিবারের মহিলারা এভাবে মারা যায় অসময়ে। আর এই ব্যাপারটা নিয়ে সবসময় চিন্তিত থাকতো এজাহার। এটুকু শোনার পরে নীর তো আসল সত্যটা জানার জন্য উৎসুক হয়ে পড়ে। তখন এজাহারের ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি। দাদা যে তার পুরো জীবনে চিন্তা করতে করতে পার করে দিয়েছেন, মরার আগে তো অন্তত তার শান্তি পাওয়াটা প্রাপ্য। এগুলো শুনে এজাহারের ছোট ভাই কাহিনীটা বলতে থাকে। সারগোদামে যখন হালাত আস্তে আস্তে খারাপ হতে থাকে, তখন এজাহারের পুরো পরিবার তাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে তারা সেখান থেকে পালাতে চায়। তখন এখানে প্রশ্ন ওঠে যে ওদের ঘরের মহিলাদের সুরক্ষা কে দিবে। এর জন্য সেখানে চলে আসে আলতাফের বাবা। তিনি জানান, মহিলারা আমার ঘরে সুরক্ষিত থাকবেন, তোমরা গিয়ে আগে ট্রেনের ব্যবস্থা করে আসো, তারপর এখানে এসে ওনাদেরকে নিয়ে যেও। যদিও ওই ব্যাপারটা ওদের পরিবারের কেউই মানতে চাইছিল না, কিন্তু অন্য কোনো তো উপায়ও নেই। এই দাঙ্গার সময়টায় যদি মহিলারা বাইরে বের হয় তাহলে ওদের সঙ্গে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, আর এমনটা হরহামেশা ঘটছিল ওই সময়টায়। তারপর আলতাফের বাবা এজাহারের পরিবারের সকল মহিলাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, আর এজাহার সহ তার পরিবারের সকল ছেলেরা ভারতের উদ্দেশ্যে রওনা করে। যেতে যেতে ওদের উপরে অনেকবারই হামলা হয়, কিন্তু কোনোভাবে ওরা পৌঁছে যায় ভারতে। সেখানে গিয়ে ওরা শুধু চিন্তা করছিল ওদের পরিবারের মহিলাদের জন্য। তখন এজাহারের বাবা ফয়সালা করে সে আবার ফিরে যাবে সারগোদাতে, আর তার পুরো পরিবারকে ফিরিয়ে আনবে। যাওয়ার সময় বর্ডারের কাছাকাছি ওনাকে আবার আটকে ফেলে আর্মিরা। তিনি সেখানে থাকা সৈনিকদের পায়ে পর্যন্ত পড়ে আর বলতে থাকে, আমার পরিবারের সকল মহিলারা ওপারেই আছে, তাদেরকে আনার জন্য আমাকে একটা সুযোগ দিন। কিন্তু কোনোভাবেই সেই অফিসারটা ওদেরকে আর ওপারে যেতে দেয় না। তবে সেখান থেকে কোনোভাবে ইজাহার এবং তার ছোট ভাই পালিয়ে ট্রেনে উঠে পড়ে। অনেক বিপজ্জনক একটা সফর পার করার পরে ওরা দুই ভাই এসে পৌঁছে সারগোদাতে। কিছুক্ষণের মধ্যেই দেখা হয়ে যায় আলতাফের বাবার সঙ্গে। ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল বাজে কিছু হয়তো বা ঘটে গিয়েছে। তখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তিনি বলতে থাকেন, যখন তোমরা এখান থেকে চলে গিয়েছিলে তখন আফজাল চলে এসেছিল এখানে আর তার তাণ্ডব চালাতে শুরু করে। মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছিল সে। এমনকি আফজাল তো আমি এবং আমার ছেলে আলতাফের ওপর হামলা করেছিল। এই ঝামেলার মধ্যে এক পর্যায়ে মারা যায় আফজাল। তারপর ওর সাথে থাকা লোকজন এটা পণ করে বসেছিল যে ওই সকল মহিলাদের ওপরে নিজের হাওয়াস পূরণ করবে। তখন অবশ্য এজাহারের দাদি এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা শুনে সবারই রুহ পর্যন্ত কেঁপে ওঠে।
উনি বলেন অপমান আর ইজ্জত হরণ করানোর থেকে এটাই ভালো হবে যে ইজ্জত নিয়ে আমরা মারা যাই। তারপরে সকল মহিলাদেরকে নিজের হাতে মেরে ফেলেন তিনি এবং নিজেও মারা যান। চাকু দিয়ে সবার গলা কেটে ফেলেছিলেন তার দাদি নিজ হাতে। যতক্ষণে আফজালকে মেরে সেখানে এসে পৌঁছে ওরা ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, সবাই মারা পড়েছিল। এরপর আফজালের বাবা এটাও বলে, আমি কথা দিয়েছিলাম তোমার বাবাকে যে আমি সবাইকে সুরক্ষিত রাখব, কিন্তু সেটা তো আমি করতে পারিনি। এর জন্য তুমি যখন তোমার পরিবারের কাছে ফিরে যাবে তখন তাদেরকে বলো আমিও মারা গেছি। এখানকার এসব কাহিনী শুনে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল ইজহারের। তখনই দেখা যায় সেখানে এসে পৌঁছে জিয়ার স্বামী, মানে জিয়ার বিয়ে হয়ে গেছে। তারপরে জিয়ার স্বামী ওকে নিজের বাড়িতে নিয়ে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে উনি বলেন, আলতাফের বাবার প্রিন্টিং পেজটাও জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ওর পুরো পরিবারের বরবাদ হয়ে গিয়েছিল। হালাত এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জিয়াকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু জিয়া সবসময় বলতো, আমার ইজাহার একদিন না একদিন ফিরে আসবে আমার জন্য, ওর জন্য অপেক্ষা করাটা জায়েজ, এটা একদমই বৃথা যাবে না। এটুকু শুনেই অনেক কষ্ট পেয়ে গিয়েছিল ইজাহার, আর সেখান থেকে চলেও যায়। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে আবার চলে আসে জিয়া। তার চোখের মধ্যে ছিল অনেক দিনের অপেক্ষার পরে প্রাপ্তির একটা খুশি। কিন্তু জিয়া যতক্ষণে এখানে এসে পৌঁছে ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল ইজাহার। ওদের আর মিলন হয় না। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে গিয়েছিল নীর। সে বুঝতে পারে গত ৭০ বছর ধরে দাদাজি কষ্টটা তার মনের মধ্যে একা একাই লুকিয়ে রেখেছে, আর শেষবারের মতো তিনি জিয়ার সঙ্গে দেখা করতে বা কথা বলতে চাইছেন। তো এটা পূরণ করা নিজের দায়িত্ব মনে করে নেয় নীর। এর পরপরে নীর বের হয়ে পড়ে পাকিস্তানের উদ্দেশ্যে। তারপর খুঁজতে খুঁজতে চলে আসে সেই বাড়িটাতে যেখানে একটা সময় জিয়া থাকত। সেখানে গিয়েই নীর জানতে পারে এখানে এখন আর জিয়া থাকে না, এটা তার বড় বোন। 10 বছর আগে মারা গিয়েছে জিয়া। এরপর ভিডিও কলে দাদাজিকে ওর বাড়ি দেখাতে থাকে নীর। সবকিছু দেখতে দেখতে হঠাৎ করে একটা ছবির দিকে চোখ গিয়ে আটকে যায় দাদাজির। সেই ছবিটার মধ্যে আসলে জিয়া হাসতেছিল। দাদাজির কাছে তখন এমনটা মনে হচ্ছিল জিয়া এখনও জীবিত আছে, আর ওর দিকে তাকিয়েই হাসতেছে। ওদের মধ্যকার দূরত্ব যেন মুহূর্তের মধ্যেই কমে যায়। তখন সেই ছবিটার দিকে তাকিয়ে দাদাজি বলতে থাকে, আগেরবার তোমাকে আমি না বলেই চলে গিয়েছিলাম, কিন্তু এবার আর আমি এমনটা করব না, তোমার জন্য আমি অপেক্ষা করব। এটুকু বলার পরে দাদাজি মনে মনে ভাবতে থাকে যে জিয়া তার দিকে তাকিয়ে হালকা হাসি দিল আর যেন বলে গেল, অপেক্ষার মুহূর্ত শেষ। তার পরপরে দাদাজি তার পকেট থেকে একটা শায়রি বের করে। এটা অনেক বছর আগে জিয়ার জন্যই লিখেছিল দাদাজি, তবে জিয়াকে সেটা পড়ে আর শোনানো হয়নি। কাঁপা কাঁপা কণ্ঠে পুরো শায়রিটা শোনায় জিয়াকে। তার পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দাদাজি। আসলে তিনি হয়তোবা অনেক আগে লেখা এই শায়রিটা জিয়াকে শোনানোর জন্যই এতদিন বেঁচে ছিল। মৃত্যুর পরে ওদের মিলন হবে কিনা সেটাও কেই বা জানে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।